নমস্কার। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি বেশ কয়েকটি ভিডিওতে হোমিওপ্যাথিতে কিভাবে নানা ধরনের সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি। হয়তো আপনাদের অনেকেরই ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, অনেকে তাদের মতামত জানিয়েছেন যে আমি যেগুলো বলেছি সেগুলো তারা প্রয়োগ করে দেখেছেন এবং উপকার পেয়েছেন। যাই হোক, আমার মুখ্য উদ্দেশ্য হলো এটা সকলে যাতে এই ব্যাপারটা একটু মাথায় রাখেন এবং আমাদের যে অল্টারনেটিভ সিস্টেমস অফ মেডিসিনস আছে সেগুলো কাজে লাগান। তবে একটা ব্যাপার ঠিকই, আমি যে কথাগুলো বলছি এগুলো উম আমি বিভিন্ন তথ্য আহরণ করেই আপনাদের সামনে উপস্থাপন করছি। কিন্তু তাহলেও আমার কথাটাই শেষ কথা নয়। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং ডাক্তারবাবুদের পরামর্শ মতোই ওষুধ খাবেন। তবে একটা ব্যাপার ঠিকই, আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ মানে নিম্ন শক্তিতে খান, তাহলে খুব একটা ক্ষতিকর ব্যাপার কিছু হবে না। বরং আপনার ভালোই হবে যদি আপনি নিয়মিতভাবে ঠিক সময় করে এবং মানে হোমিওপ্যাথি সিস্টেম অনুযায়ী যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো ফলো করে ওষুধ খান। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমান যুগের সবথেকে বড় বিষয়, যে পেটের গন্ডগোল। এই পেটের গন্ডগোল নেই এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা যেখানেই যাই সেখানেই বিভিন্ন লোকের মুখে এই কথাটাই শুনতে পাই যে আমাদের প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, বুক জ্বালা করছে ইত্যাদি নানা রকমের। আর এখন তো একটা শব্দবন্ধ হয়ে গেছে গ্যাস অম্বল। যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করুন তিনি বলবেন যে আমি গ্যাস অম্বলে ভুগছি। প্রেশার, সুগার এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্যাপার। কিন্তু প্রাইমারি ব্যাপার যেটা সেটা হচ্ছে এই গ্যাস অম্বল। যাই হোক, আজকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই গ্যাস অম্বলের ব্যাপারটা এটা কি করে সমাধান করা যায় হোমিওপ্যাথি মতে। না, মানে একটা ট্রেন্ড তো এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন বা বুঝতে পারছেন যে বেশিরভাগ মানুষই আজকাল দোকান থেকে কিনে ওষুধ খান। নিজে নিজেই কেনেন, নিজে নিজেই ওষুধ খান। ডাক্তার দেখানোর কোনো ব্যাপার-ট্যাপার নেই। কোনো কিছু পরীক্ষা-নিরীক্ষারও ব্যাপার নেই। নিজে বোঝেন, নিজেই কেনেন। এতে যে তার শরীরে কত ক্ষতি হচ্ছে এটা তিনি হয়তো উপলব্ধি করেন কিনা জানি না। তবে করে থাকলেও সেটাকে উপেক্ষা করেন। কিন্তু এই ট্রেন্ডটা মোটেও ভালো কিছু নয়। ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াই উচিত নয়। তাছাড়া আপনারা হয়তো জানেন যে ভারত সরকার বিভিন্ন ওষুধকে বর্তমানে ব্যান করেছেন। তাদের মলিকুলার ফাংশন ঠিক নয় বলে, বা তারা ঠিকমতো কার্যকর নয় এই মুহূর্তে, সেই জন্যে। সুতরাং এখন তো বিপদ আরও বেড়ে গেছে। তবে এই ব্যাপারটা একটু মাথায় রেখে যদি কাজকর্ম করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে। তো যাই হোক, আমি একদম এতে মানে ভিডিওর প্রথম দিকেই চলে আসি একবারে মূল জায়গায়, যে আপনার যদি খাবার পরই পেট ফেঁপে যায়, অম্বল বা গ্যাস্ট্রিক সমস্যা হয়, তাহলে আপনি তো একটা বড় সমস্যার শিকার হয়েই গেছেন, এটা বুঝতেই পারা যাচ্ছে। তবে চিন্তা একদম করবেন না। আর আজকের এই বর্তমান ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি যে কিভাবে প্রাকৃতিক উপায়ে আমাদের হজম শক্তি আমরা বাড়াতে পারি। আমাদের দুর্বল হজম শক্তি কেন হয় এই ব্যাপারটা নিয়ে যদি মাথা ঘামাই, তাহলে দেখব যে আমাদের সবথেকে বড় কারণ হলো অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত চা কফি পান করা, হজমের জন্য যে এনজাইম দরকার সেটার ঘাটতি, পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া। এখন আপনি বলতে পারেন যে বর্তমান লাইফই তো স্ট্রেসফুল লাইফ। সবাই এখন খুব স্ট্রেসড হয়ে আছেন বিভিন্ন রকমভাবে। এটাকে এড়ানো যায় কি করে? এর জন্য বিভিন্ন রকমের এখন উপায় আছে। পরবর্তীকালে আমি নিশ্চয়ই এর উপর আলোকপাত করার চেষ্টা করব। আরেকটা বড় ব্যাপার বর্তমানে যেটা দেখা যাচ্ছে এবং পেটের গন্ডগোলের মুখ্য কারণ হিসেবে আপনি এটাকে
তুলে ধরতে পারেন সেটা হলো প্রসেসড ও ফাস্ট ফুড খাওয়া। তাহলে দুর্বল হজম শক্তি আপনি কিভাবে ঠিক করতে পারেন? বিশেষজ্ঞরা বলছেন যে সঠিকভাবে চিবিয়ে না খেলে হজম শক্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে। প্রতিটি লোকের কমপক্ষে 20-30 বার চিবিয়ে খাওয়া উচিত। মানে আপনি খেলেন আর গিলে ফেললেন এরকম নয়। মানে ওটাকে ভালো করে আপনাকে মাস্টিকেট করতে হবে, মানে ভালো করে চেবাতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। সকালে আপনি একটু হালকা গরম কুসুম কুসুম গরম জল যাকে বলে তাতে একটু লেবু দিয়ে পান করতে পারেন। এটাই হজম শক্তিটা বেড়ে যাবে। আর তার সাথে সাথে কি হবে না, যে সমস্ত টক্সিনস আমাদের শরীরে আছে সেগুলো বেরিয়ে যাবে। খাবারের পর কি করতে পারেন? জিরে বা মৌরি চিবিয়ে খেতে পারেন। প্রাকৃতিকভাবে হজম শক্তিকে উন্নত করে ও গ্যাসের যে সমস্যা সেটাকে কমায়। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করলে খাবার সহজে হজম হয়। এই ব্যাপারগুলো কিন্তু প্রমাণিত। প্রোবায়োটিক বর্তমান যুগে একটা অত্যন্ত চালু শব্দ, এবং এটা খেলে পেট ভালো থাকে বলে অনেকে দাবি করে থাকেন বিশেষজ্ঞরা। তো সেই প্রোবায়োটিক ট্যাবলেটের কথা আমি বলতে যাচ্ছি না। আমি আমাদের প্রাকৃতিক প্রোবায়োটিক যেগুলো যেমন দই, ঘোল, এইসব জিনিসগুলো ভালো ব্যাকটেরিয়ার মাত্রা বাড়ায় আর হজম শক্তি উন্নত করে। ফাইবারযুক্ত ফল বেশি পরিমাণে খান। সবজি, ফলমূল, গোটা শস্য হজমে সহায়তা করে এবং সবথেকে বড় ব্যাপার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করে। ব্যায়াম করুন, যোগব্যায়াম করুন। তার জন্যে তো ভিডিওস তো অ্যাভেলেবল ইউটিউবে আছে, বিভিন্ন জায়গায় আছে। আর এখন তো বহু জায়গায় বিভিন্ন রকমের টিউটোরিয়াল ক্লাসেস হচ্ছে হজম এই ব্যায়াম আর যোগব্যায়ামের জন্য। সেখানে আপনারা যোগদান করতেই পারেন। আর কয়েকটা ব্যায়াম যেমন পবন মুক্তাসন, বজ্রাসন, এগুলো তো দীর্ঘদিন ধরে চিহ্নিত হয়েই আছে হজমের জন্যে, যে অত্যন্ত উপকারী এগুলো। আর কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের কথা আমি বলবো, এগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন। যদি অতিরিক্ত মশলা ফাস্ট ফুড খাওয়ার কারণে আপনার হজমের সমস্যা হয়, তাহলে নাক্স ভমিকে 30 এগুলো খুব ভালো ওষুধ। 3 বার খাবেন, 2 ফোঁটা করে 1 চামচ জলে মিশিয়ে নেবেন, নিয়ে খেয়ে নেবেন। কার্বোভেজ 30 খাবেন। যদি আপনার গ্যাস বেশি হয়, খুব ঢেকুর ওঠে, পেট ফাঁপ দেয় সেরকম, ওটাও 3 বার খাবেন, সকাল দুপুর সন্ধে। তবে আম এগুলো কিন্তু বেশি দিন খাবেন না। মানে আপনার সমস্যাটা যদি দেখেন যে কমে গেছে, তাহলে কিন্তু বন্ধ করতে হবে। খাওয়ার দরকার নেই। 3 বার খাচ্ছেন, 2 বার খেলেন, তারপর 1 বার খেলেন, খেয়ে বন্ধ করবেন। সামান্য খেলে পেট যদি ভারী হয়ে যায়, ধরুন আপনি 2-4 গ্রাস খাবার পর মনে হলো আর পারছি না, খেতে পারবো না। তখন লাইকোপোডিয়াম 200 খাবেন। লাইকোপোডিয়াম 200 কিন্তু বারবার খাবেন না, 1 বার খাবেন। আর যদি অল্টারনেট ডেতে খেতে পারেন ভালো হয়। মানে আজকে খেলেন, আজকে ধরুন সোমবার, আজকে খেলেন, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার আবার একদিন খেলেন। এইভাবে খান। 1 বার সকালবেলায়, কখনো রাত্রিবেলায় বা দুপুরবেলায় খাবেন না। 1 বারই খাবেন, খালি পেটে সকালে। আর যেই দেখবেন সমস্যার উন্নতি হচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। চায়না অফিসিনালিস, এখানে সিনকোনা অফিসিনালিসও বলা হয়, এটাও 30 পোটেন্সিতে নেবেন। আর পেটের দুর্বলতা বা পেট যদি পুরোপুরি গ্যাসে ভর্তি থাকে বলে মনে হয়, তাহলে এটা দেখবেন অত্যন্ত উপকারী। তো এই ওষুধ কয়েকটা রয়েছে। এছাড়াও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো অত্যন্ত কার্যকরী ওষুধ। সেগুলো তো বলতে গেলে যে এই ভিডিও অন্তত কয়েক ঘন্টার হয়ে যাবে, সেগুলো বলা বাহুল্য। আহ, এইগুলো হচ্ছে আপনি বাড়িতে রাখলে আপনার মোটামুটি হজমের যে সমস্যা সেগুলো কমে যাবে। তবে তার সাথে সাথে যে নিয়ম কানুনগুলো বা যে কারণগুলো আপনার হজমকে হজমের গন্ডগোল ঘটাচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে ঠিক করতেই হবে। আদারওয়াইজ কিন্তু কোনো কাজ হবে না। আর যদি বেশি সমস্যা হয়, তাহলে আর নিশ্চয়ই আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন। আপনি হোমিওপ্যাথি ওষুধ যদি খেতে চান, হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাবেন।
আর যদি আপনি অ্যালোপ্যাথি খেতে চান অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাবেন। তবে একটা কথা বলে রাখা ভালো, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে কোনো বিরোধিতা নেই। আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ খান, খেতে যদি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যান তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু এদের দুজনের প্যাথি যেহেতু আলাদা, দুজন দুজনের মতকে হয়তো স্বীকার করবেন না, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো প্যাথির মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। আর শেষ কথা এটাই যে দুর্বল যদি হজম শক্তি হয়, মানে আপনার যদি দুর্বল হজম শক্তি হয় তাহলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। খাবারের নিয়মকানুন একটু মেনে চলুন, পরিমাণ মতো জল খান এবং হোমিওপ্যাথি ও প্রাকৃতিক প্রতিকারের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করুন। দোকান থেকে বুনো মুরগির মতো ওষুধ কিনে খাবেন না, কেননা এই সিনথেটিক ওষুধ আপনার শরীরের ক্ষতি করবেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। হোমিওপ্যাথি 30-40 ওষুধ আপনি যদি দুবার খান সেটা খুব ক্ষতিকারক নয়, কিন্তু আপনি যদি আরো হাই পোটেন্সিতে চান, হায়ার পোটেন্সি 1 m, মানে 1 m, 50 m বা তার ওপরেও যদি যান, CM এ চলে গেলেন, তো এসব ওষুধ কিন্তু খুব ক্ষতিকারক। এসব নিজে নিজে করতে যাবেন না, 30-র উপরে উঠতে যাবেন না। ম্যাক্সিমাম 200 পর্যন্ত আপনি উঠতে পারেন, আদারওয়াইজ নট। আর উঠতে যদি হয় ডাক্তারবাবু, হোমিওপ্যাথি ডাক্তারবাবু তিনি যদি বোঝেন তাহলে তিনি আপনার ট্রিটমেন্ট করবেন। প্রপার কেস আপনার তিনি নেবেন, আপনার কথা শুনবেন, কেস টেকিং করবেন, তারপর তিনি প্রয়োজন মতো আপনার ট্রিটমেন্ট শুরু করবেন। 30 খুব একটা ভয়ের কিছু নেই, মানে বাচ্চাদেরও নিরাপদে দেয়া যায়। আর শেষমেশ বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল মলয় বন্দ্যোপাধ্যায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সবারই সুস্থতা কামনা করি। আর নিজেদের যদি কোনো বক্তব্য থাকে এই পরিপ্রেক্ষিতে তাহলে সেটাও প্রকাশ করতে ভুলবেন না। কমেন্টে যেন আপনাদের কথাবার্তা পাই। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাকৃতিক উপায়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। শুভ সকাল।